জানো জানো এই যুগের প্রথম লেখা নাটক যেদিন দেবগ্রামে অভিনীত হয়, সুজয়কে যখন মঞ্চের মধ্যে উঠিয়ে বাবা তারকনাথের একটা পুষ্পক আর রজনীগন্ধার মালা গলায় দিয়ে তার হাতে পুষ্টিক দিয়ে সবাই যখন হাজার হাজার মানুষের করতালিতে মা হিসাবে গর্ভে আমার বুকটা ভরে গিয়েছিল গো, আমার বুকটা ভরে গিয়েছিল। তুমি সত্যি বলছো মা? তুমি সত্যি খুব আনন্দ পেয়েছিলে? হ্যাঁ রে খোকা, হ্যাঁ সত্যি সেই পরম তৃপ্তির অনুভূতি মা হয়ে আমি তোর কাছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না বাবা, কিন্তু মা হয়ে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ওদের ভবিষ্যৎ নিয়ে তোমাকে আর অযথা ভাবতে হবে না ষোলতা, কারণ বিজয় যখন চাকরি পেয়ে গেছে আর আমাদের চিন্তাটা কি, আর সুজয়ের যা পালা লেখার স্টাইল, তাতে করে এই সুজয়কে তো ওর নাম ছড়িয়ে পড়বে। ব্যাস, তারপরে আমরা বুড়ো বুড়ি ঠ্যাঙ্গের উপর ঠ্যাং চাপিয়ে বসে বসে খাবো আর আনন্দ করব, আনন্দ করব। তার আগে তোমাদের একটা বড় কাজ সেরে নিতে হবে বাবা। কি কাজ? বড়দা যখন চাকরি পেয়ে গেছে, ওই বাগদত্তা করে রাখা দোলনটাকে আর কষ্ট দিও না মা। ওরে বাবা, হতচ্ছাইটা ভালো করেই জানে যে 6 মাস পর বিজয় বাড়িতে ঢুকে রোজ সকালে সকাল হলে জানিস লাউ শাক, ওই না হয়তো হিংচে শাক, না হয়তো নিম পাতা নিয়েছে, বাড়িতে নিয়েছে, কুটে মুড়ি খেয়ে তারপর এখান থেকে যায়। তাই বড়দা ফিরছে, তাই নিশ্চয় কচি লাউ ডগার সন্ধানে বেরিয়েছে মা। বিজয় আমাদের না লাউ শাক ভাতে খেতে খুব ভালোবাসে। আর তোরা যাই বলিস না কেন, আরে বাবা কপাল গুনে হয়তো মেয়েটা আনন্দ ওই অনাথ আশ্রমে মানুষ হলেও ওই রকম মেয়ে ভাগে একটা মেলা বড় ভাই। হ্যাঁ গো হ্যাঁ, গ্রামের বুকে এই লাউ শাক, হিংচে শাক, নিমপাতা এগুলো মেলা বড়ই খায়। তাই বাবার কাছে শুনলাম আজ নাকি বড়বাবু আসছে। এই এই নিন, এর মধ্যে টাটকা পটল আর বেগুন আর শাক পাতা আছে, আর হ্যাঁ বাটা মাছ আছে এর মধ্যে। ও মা, তুই তো একেবারে বাজারটা তুলে নিয়ে এসেছিস। দেখো দেখো মেয়েটার কাণ্ড দেখো। আরে বাবা, আমাদের বিজয় যা যা খেতে ভালোবাসে সব কিছু জোগাড় করে নিয়ে এসেছে মেয়েটা। আনবে না হবো ইয়ে বলে কথা। এই ছোট বাবু, একদম বাজে কথা বলবে না বলে দিয়েছি। আমার মাথাতে না আগুন জ্বলছে, আগুন। জলারই তো কথা, কারণ ভোর থেকে কষ্ট করে ওই মনের মানুষের জন্য এত জিনিস কি জোগাড় করা চারটিখানির ব্যাপার। কেন আমার কষ্ট দেখে তোমার বুকে বুঝে লাগছে ব্যথা? জানেন বন্ধুমা, আর একটু হলে না ওই বামুনি বুড়িকে মারতাম কষে দুখানা চোর। ওরে ওরে দৌড় দৌড়, বড্ড রেগে আছে। আর একটুকু অপেক্ষা করো দোলন রানী, তোমার মাথায় জল ঢেলে রাত কমাতে আসছে তোমার বউ। এই জমিনে ওর ওর কথা বাদ দে রে মা, ওর তোর সঙ্গে কিছু একটা মস্করা করে গেল। আসলে সারাদিন তো ওর সঙ্গে কথা বলার মতো লোক থাকে না, তাই তোর আজ মনটা এত রাগ রাগ কেন রে মা? কি হয়েছে তুই? অনাথ আশ্রম থেকে ফেরার পর যখন জানতে পারলাম বন্ধুমা আমার মাকে কথা দিয়েছে যে বড়বাবুর সঙ্গে আমার বিয়ে দেবে, সেই দিন থেকে এই পরিবারটাকে আমি আমার কেমন যেন একটা মায়ার বাঁধনে পড়ে গেছি।
কিন্তু কিন্তু মায়ের স্নেহ ভালোবাসা আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। কাঁদিস না মা, কাঁদিস না। বুড়ি, আমি তো তোর মা, আমি তোর মায়ের অভাব পূর্ণ করে দেব মা। বড়বাবু যাবার আগে আমাকে বলে গিয়েছিল 6 মাস পর যখন ফিরবে তখন তোমার হাতে ওই বাটা মাছের ঝোল আর লাউ শাকের ঘন্ট খাবে। তাই তো সকাল থেকে ঘুরে ঘুরে সব জোগাড় করেছি। আর জানো তো ওই যে এক বামুনি বুড়ির বাড়ি দেখি কি না লাউ শাকগুলো এরকম এরকম করে উকি মারছে। ব্যাস লোক সামলাতে পারলাম না, গিয়ে 2-4টে ডগ ভ্যাচ করে কেটে দিলাম। অমনি অমনি বুড়ি বাজে ভাষায় আমাকে গালাগালি করতে শুরু করলো। আর আমিও ছাড়বার পাত্রী নই। ওই বামুনি বুড়িকে দেখেই ছাড়বো, তবে আমার নাম বৃথা। সারা গ্রাম তন্ন তন্ন করে করছি, আর তুই কি না? আমি যে এখানে এসেছি সেটা তো তোমার জানার কথা ছিল বাবা। জানি তো জানি। তুমি তো ভালো করেই জানো বাবা যে আমি এখানে ছাড়া কোথায় যাবো। আর তাছাড়া তো জানছোই আজকে বড়বাবু বিদেশ থেকে বাড়ি ফিরে আসছে। তা তো জানি, কিন্তু ভচ্চার গিয়ে তুই কি ক্ষতি করে এসেছি? সে সাত সকালে বাড়ি বয়ে এসে আমাকে তো অপমান করলোই, আর তোর বিরুদ্ধে ঝুড়ি ঝুড়ি নালিশ করে বলে গেল তোর ওই এরপর যদি তোর ওই দস্যি মেয়েটা ঢিপেতে ওঠে তাহলে 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 কি করবে? আমার গর্দান নেবে? আমি ওই বামুনি বুড়িকে ছাড়বো না। আজ যেমন দুটো লাউ শাক কেটেছি বলেও তোমাকে উল্টা পাল্টা বলেছে, কালকে সকালে গিয়ে বাকি লাউ শাকগুলো তো কাটবই। তারপরে ওই পাঁচিলের গায়ে একটা হলুদ পেঁপে পেকে আছে, ওইটাকেও পেরে দিয়ে আসবো। তারপরে দেখবো বামুনি বুড়ি আমার কি করতে পারে। হয়ে একবার বুঝতেছিস মা, তোর তো বয়স হয়েছে, বাবার হয়ে মেয়ে হয়ে 5 জনের নালিশ শুনতে আর আমাকে ভালো লাগে না রে। ভালো না লাগলে শুনবে না, বুঝেছো? কিন্তু আমি আমার মতোই থাকবো। ভুল করছো দোলন মা, ইন্দ্র তো ঠিক কথাই বলেছে। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন হওয়াটাই মেয়েদের ধর্ম। তাছাড়া দুদিন বাদেই বিজয়ের মতো হোমরা সোমরা অফিসারের স্ত্রী হতে চলেছি। বাড়ির বউ হিসাবে তোমার দায়িত্ব কর্তব্য অনেক জোরে বেড়ে যাবে মা। ব্যাস শুরু হয়ে গেল সকাল সকালে জ্ঞানের ঝুড়ি দিতে আরম্ভ করে দিল। আচ্ছা আমার অন্যায়টা কোথায়? আমি তো নিজেই বুঝতে পারছি না বাবা। ওই বামুন বুড়ির 7 কুলে কেউ নেই, তাই আমি দুটো লাউ ডাগা কেটেছি। এর জন্য তো আমি পয়সাও দিতে গেছি, কিন্তু উল্টে আমাকে খেস্তে খামারি করতে শুরু করে দিল। চলো সেই দিন সন্ধেবেলায় ওই নেপাল ওই গর্ভবতী বউটাকে খুব মারধর করছে। আমি সেটা সহ্য করতে না পারে ব্যাস আমিও লাগিয়ে দিলাম 2-4 ঘা। তারপরে তোমাদের গ্রামের প্রধান গিয়ে তোমাকে নালিশ করলো। আচ্ছা আপনারাই বলুন এতে আমার অন্যায়টা কোথায়? সবই আমি বুঝি রে মা, তবু গ্রামে বাস করতে গেলে সমাজের নিয়ম কিছু মেনে চলতে হবে। সমাজের নিয়ম? যে সমাজের মানুষ বড়ই অদ্ভুত, যে সমাজে সেই সমাজে আবার নিয়ম কি গো বাবা? সেদিন কোথায় ছিল তোমাদের সমাজ? যেদিন একটা দুধের শিশুকে ওই অনাথ আশ্রমে ছুঁড়ে ফেলে দিয়েছিল, তখন কোথায় ছিল তোমাদের সমাজ? বলো বাবা বলো, কোথায় ছিল? আমার প্রশ্নের উত্তর দিতে পারো বাবা? দাও আমার প্রশ্নের উত্তর দাও বাবা, দাও। এই গ্রামের পরিস্থিতি আমি সবে জানি রে মা, সবে জেনে বুঝেও আমি মোবাইল কালা অন্ধ হয়ে আছি। তাই তো তোর কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। তাহলে এই লগ্ন সমাজের কুচ্ছিত চেহারাগুলো তুমি আমার সামনে বড়াই করবে না, কারণ তোমাদের ওই ভুয়ো জ্ঞানের বাণী আমি কখনোই শুনবো না। কারণ আজকের সমাজে চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দেবো 2 দিনকার নেতা তার
বড় বড় বাড়ি তৈরি করছে, দুদিনকার মধ্যে ওই বিদেশের মধ্যে ব্যাংকে প্রচুর প্রচুর টাকা জমাচ্ছে। জন্মের পর থেকে বাবা মা কি জিনিস আমি জানি না। বাবা মায়ের ভালোবাসা স্নেহ আমি কিচ্ছু পাইনি। আমি মানুষ হয়েছি ওই অনাথ আশ্রমে মাদার টেরেজার কাছে। তাই তাদের আদর্শে কোনো অন্যায় হলে আমি কিন্তু মুখ বুজে সহ্য করব না। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সবটাই ব্যর্থ জীবন। না না আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সবটাই ব্যর্থ জীবন। হ্যাঁ বাবা, আমি তোমার মেয়ে দোলন। বাবা, তুমি একটা বছরে তুমি আজ পর্যন্ত আমার মাকে খুঁজে পেলে না বাবা, কিন্তু আমার মায়ের স্মৃতি যদি স্মরণে থাকে তাহলে আমি তোমায় কথা দিচ্ছি বাবা, যেমন করেই হোক আমি আমার মাকে খুঁজে বের করে আনবই বাবা, খুঁজে বের করে আনবই। এটা আমার রক্তের অঙ্গীকার। কত কঠিন প্রতিজ্ঞা করো না গো দিদিমণি। কারণ কার জীবনে কালের ভর জগৎ ঘটে এলোমেলো হয়ে যায়, সে কথা কেউ না বলতে বলে। তার মানে আর বলো কেন মা, আস্তে আস্তে কারটা মাঝপথে পাংচার হয়ে গেল, তাই 3 ঘন্টা লেট হয়ে গেল। বিজয়, ওরে খোকা, তোর মতো সন্তানের স্থান আমার পদতলে নয় রে, আমার মুখ্য পিঞ্জরে। বাবা। আমার মুখ্য পিঞ্জরে। তুই এতক্ষণ বিশ্রাম নিলি? কত দূর থেকে এলি, আর আমি ততক্ষণ ওই গাঁয়ের গণ্যমান্য ব্যক্তিদের নিমন্ত্রণ করে আসি। আজ আজ আমার বাড়িতে ভুরি ভোজনের নিমন্ত্রণ। বাবা বিজয়, উনি নিশ্চয়ই তোর অফিসের স্টাফ, আপনাদের করিয়ে দিবি। না বাবা, উনি আমার অফিসের স্টাফ নয়, কলকাতার সুনামধন্য ব্যবসায়ী নিশিকান্তর বোন রাখি। রাখি বর্তমানে আমার স্ত্রী। রাখি, বাবা মাকে প্রণাম করো। আমি জানতে পারি কি আমাকে বিয়ে করে নিয়ে এসেছো শুনে বাড়ির মধ্যে এমন একটা বিনা মেঘে বজ্রাঘাতের মতন একটা পরিবেশ সৃষ্টি হলো কেন? আমি বলছি বৌদিমণি, আমি বলছি আসলে আমরা গ্রামে থাকি তো, তাই এইভাবে হুট করে বড়বাবু বিয়ে করে এনেছি বলে সেটা বন্ধু মা আর বন্ধু বাবা, তাই হঠাৎ করে আকাশ ভেঙে পড়লো তো তার জন্য। তুমি কি গো বন্ধু মা, বড়বাবু তার উপযুক্ত মেয়েকেই তো পছন্দ করে বিয়ে করে এনেছে, আর আপনি অবাক হয়ে ভাবছেন। যান যান, বৌদিমণিকে ঘরে নিয়ে যান, বড়বাবুকে ঘরে নিয়ে যান। যান বন্ধু মা, যান। বৌদিমণি যান যান, ভেতরে যান। এই মেয়েটা তুই আবার কেন? তখন থেকে মুখে দেখো ফুল ঝুড়ি ধরে যাচ্ছে। আমি আমি এবারে কাজের মেয়ে গো বৌদিমণি।
আমার মা নেই বলে বন্ধু মা আমাকে খুব ভালোবাসে। যান বন্ধু মা যান, বৌদিমণিকে ঘরে নিয়ে যান বন্ধু মা যান। দোলন দিদিমণি তো ঠিক কথাই বলেছে ওঠান। এখন আপনার দাঁড়িয়ে সময় নষ্ট করা ঠিক হবে না। ছেলে যখন বিয়ে করে গৃহলক্ষ্মী বাড়িতে যখন নিয়ে এসছে, নিয়ম আচার্য কিছু তো মানতেই হবে। আমার সঙ্গে ভেতরে এসো মা। এই যে দেখুন, যখন তখন না আমার গা হাত দেওয়াটা একদম আমি পছন্দ করি না। আমার সঙ্গে আমার এই যে ওনারা যেখানে আমাকে নিয়ে যাচ্ছে আমি যাচ্ছি, ঠিক আছে, কিন্তু তুমি বেশি দেরি করবে না বলে দিচ্ছি, কারণ তোমার সঙ্গে আমার পার্সোনাল কথা আছে। চলুন চলুন, কোথায় নিয়ে যাবেন চলুন। এই তো কি করলি রে বিজয়? ওরে তোকে নিয়ে যে আমি অনেক স্বপ্নের পাহাড় জমিয়ে রেখেছিলাম, এই খেয়ালের ঘূর্ণিঝড়ে তুই আমার সব স্বপ্নকে ধূলিসাৎ করে তার মানে মানে দাও না, বুঝার মতো না বালক তো তুমি নাও বাবা। তোমার মা দলনের মাকে কথা দিয়েছিল। কে কাকে কথা দিয়েছিল সে কথা আমার জানার দরকার নেই। বিজয়, তাই কারো কথা রাখতে গিয়ে একটা গায়া আনসাল খুনির মেয়েকে জীবন সঙ্গিনী করে যাতে আমার লাইফটা ইন্সপায়ার না হয়ে যায়, তাই আমার উপযুক্ত জীবন সঙ্গিনী বেছে নিয়েছি। এই বাবু, আর একটা বাজে কথা বললে তোমার এক ঘুষিতে তোমার এই চাঁদ মুখখানা বদনখানা আমি একেবারে পাল্টে দেব। আমি কোনো আসামির মেয়ে নই। তখন আমি খুনির মেয়ে ছিলাম না। যখন গলা জড়িয়ে ধরে মায়ের কথা রাখতে আমার কাছে এসেছিলে প্রেম নিবেদন করতে, তখন ফাঁকা ঘরের মধ্যে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিয়েছিলে। বেঈমান, বিশ্বাসঘাতক, কাপুরুষ কোথাকার। কাপুরুষ নয়, বলো সুপুরুষ। তাই প্রমাণ করে দিলাম যে ইনকাম ট্যাক্স অফিসার বিজয় চৌধুরীর লোকের যোগ্য তুমি নও। Yes! শুনে যাও ইনকাম ট্যাক্স অফিসার বিজয় চৌধুরী, তুমি গায়ের এই দোষী মেয়ে দোলনকে যেভাবে ঠকিয়েছো তোমাকে আমি না আমি কি করছি? যাকে আমি দেবতা খ্যাতি পুজো করে এসেছি তার কি নামে না আমি পারবো না, আমি তার কোনো ক্ষতি চাইতে পারবো না। কাঁদিস না রে দোলন, এই আমার ছেলের এই চরম অপরাধের জন্য আমি তো দায়ী রে মা। তাই তাই তুই আমাকে প্রাণ ভরে অভিশাপ দে, প্রাণ ভরে অভিশাপ দে। ওরে ইন্দ্র, আমি যে ঝুটো কাজকে কাঞ্চন ভেবে আমি বুকে আঁকড়ে রেখেছিলাম, আমি তো আগেই জানতে পারতাম, তাহলে হয়তো। থামান! আপনারা সবাই প্রতারক, মিথ্যাবাদী। না 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 রে মা না, আর তোর এই কথার চাবুকে আমার এই বুকটাকে ক্ষত বিক্ষত করে দিস না। ওরে মা, এই দুঃখের পাহাড় বয়ে সারা জীবন তো ঘুরে বেড়েছি, কিন্তু সে কোনদিন
প্রতারক বা মিথ্যাবাদী। তাই 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 ওর কোনো চিন্তা নাই রে ইন্দ্র। দোলনকে যখন আমি পুত্রবধূ বলে কথা দিয়েছি, সেই স্বীকৃতি আমি তোকে দেবই রে ইন্দ্র, আমি দেবই। আগামীর মাসে শুভ লগ্ন দেখে আমার ছোট ছেলে সুজয়ের সঙ্গে আমি দোলনের বিয়ে দেব রে ইন্দ্র, দোলনের বিয়ে দেবই ইন্দ্র। খেলা ঘর মন ভেসে গেছে নয়নের বাসি তো কেন নামে ধরে রাখে আজও মন নয়নের যমুনা খেলা ঘর ভেসে গেছে নয়নের যমুনা। बोलिए नाटककार साहब, আপনার লেখা নাটক ভি আমার জরুর পছন্দ হয়েছে। আরে নিশিকান্ত বাবু তো আর্টিস্ট রেডি করিয়েছে। আমার বিশ্বাস ওই নাটক চিতপুরের বুকে শ্রেষ্ঠ নাটক হবে। আমারও বিশ্বাস আপনার দল এ পালা মঞ্চ করে তারা পশ্চিমবঙ্গ উৎসবে যথাযোগ্য মর্যাদা পাবে। দেখেন সুজয় বাবু, আমি আমি ফিল্ম প্রডিউসার, আরে যাত্রা দল সম্বন্ধে আমার কিছু আইডিয়া নেই আছে। যাত্রা দল নিয়ে আপনাকে বেশি মাথা ঘামাতে হবে না সেঠজি। যাত্রা দলের সমস্ত ব্যাপারটাই দেখব আমি, আপনি শুধু সময় মতো ডিপোজিট করে দেবেন, ব্যাস স্টাফ কাকে বলে দেখিয়ে দেব। এই সারা চিতপুরের বুকে আপনার নামে হই হই ফেলে দেব। আরে হ্যাঁ হ্যাঁ নিশিকান্ত বাবু, ডিপোজিট আমি জরুর করবে। আরে लेकिन ব্যবসা में যদি লস হয়ে যায়, না সেটজি না, স্টাফ যদি ঠিক ঠিক জয়েন করতে পারে তাহলে পারমানেন্টলি শেষ করতে পারবেন না। স্টাফ আমার যথেষ্ট স্ট্রং হয়ে যাইবে। আপনি যদি এই নাট্যকার চরিত্রে আপনি নিজেই অভিনয় করেন। আমি মানে হ্যাঁ নিশিকান্ত বাবু। अरे अच्छा आप भी बोलते थे, आप हमारा दल में बैनर होवे, आपका एक्टिंग देखिए पब्लिक भी बहुत खुश होवे। সবই ঠিক, কিন্তু লেখা, ডাইরেকশন, অভিনয় এতগুলো দিক কি আমি একা সামলাতে পারবো? আমি যদি একজন ছেলে হয়ে হিজড়ে সেজে কাঁধে ঢোল নিয়ে ছেলের বাপকে শুধু আমি নাচিয়ে দিতে পারি গো, নাচিয়ে দিতে পারি। আর তুমি নাট্যকার হয়ে আমার সঙ্গে অ্যাক্টিং করতে পারবেন না কি বলছেন? বাহ, অপূর্ব! এ তো আমার নাটকের সংলাপ। তবে আর বলছি কি গো, ওই যে উৎপল দা, সুনীল দা, এরা কি অভিনয় করতো না? উৎপল দা, সুনীল দা মানে? আহ, গেল যা, বলি যাত্রায় পাড়ায় এসেছে আর ওই সুনীল রায়, উৎপল দা, এদের তুমি নাম শুনেননি? না মানে আপনি ওনাদের সঙ্গে কাজ করেছেন বুঝি? আহ, গেল যা, কাজ করেছি মানে এই তো 5 বছর আগে ভৈরের ফেরায় বউ হয়েছে রঙের বিবি, হিজড়ে করে আমি একেবারে মাটিয়ে দিলাম গো। বলি এক কথাই বলতে গেলে
ঈদপুরে আমি একজন হিজড়ে স্পেশালিস্ট ছিলাম গো। তাছাড়া কত যাত্রা দলের মালিককে আমি একেবারে নাচিয়ে ছেড়েছি গো, নাচিয়ে ছেড়েছি। সত্যি আপনার মতো একজন শিল্পী পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। তবে আর বলছি কি গো, শুধু আমি নই গো বাবু, আমাদের এই নিশিকান্ত বাবু বস দীর্ঘদিন ভিলেজ চরিত্র যদি আপনি দেখেন না একেবারে ভুলতে পারবেন না। পটলা একদম সত্যি কথাটাই বলে ফেলেছে সুজয় বাবু। আমি নিশিকান্ত চৌধুরী বারুদার স্তূপে বসে আগুন নিয়ে তাই আপনার লেখা নাটক যদি আমি সাফল্য দিতে পারি তাহলে আমি আপনার লাইফটাই বদলে দেব। বস ব্যবসার লাভ পেলে আরে আপনাকে ভি আমি খরিদ করিয়ে নেব। জরুর করে আপনার বাড়ি গাড়ি আরে কোনো কিছুরই অভাব থাকবে না। লেকিন ওই তো রজত আর প্রতীক্ষার গাড়ি এসে পৌঁছলো। আপনি আপনার শিল্পীদের নিয়ে ভালো করে কাজ বুঝিয়ে দেন, আমি সেটজিকে নিয়ে একটু ওপরের রুমে যাচ্ছি। আসুন সেটজি আসুন। আরে হ্যাঁ হ্যাঁ চলেন চলেন চলেন। কি এত আকাশ পাতাল ভাবছো গো লেখক বাবু? সেদিকে নিয়ে যে বস ঠান্ডা ঘরে চলে গেল মোজ করতে গো, মোজ করতে। হিরো হিরোইন যখন এসে গেছে তখন আর দেরি করে লাভ কি আছে গো? পান বোঝাতে শুরু করে না কেন? শুরু করে তার আগে ওনাদের সঙ্গে আমার কিছু কথা আছে। মালিকের নাটক ভালো লেগেছে শুনলাম, কিন্তু দলের বস হিসাবে আপনাদের কাছেও আমার কিছু জানা উচিত। আপনাদের কেমন লেগেছে আমার লেখা বা আপনার চরিত্রগুলো আমি ঠিকভাবে আনতে পেরেছি তো? এই 5টি দৃশ্যর মধ্যে আমার যে 4টে এফআইআর আপনি রেখেছেন আমার খুব ভালো লেগেছে। শুধু তাই নয় সুজয় বাবু, যে কথাগুলো আমাকে দিয়ে বলিয়েছেন এ আমার মনের কথা। তাই অরণ্যের চরিত্রে আমি প্রাণ খুলে অ্যাক্টিং করব। কিন্তু প্রতীক্ষা দিই আমার কথা আমাকেই বলতে দাও রজত। হ্যাঁ বলুন ম্যাডাম। আপনার ওই লেখনী না যথেষ্ট প্রশংসিত, সেই ব্যাপারে না আমার কোনো সন্দেহ নেই। বলি নাটকের নাম খানো বেশ জব্বর আছে গো, বেশ জব্বর আছে। তাই মেয়েরা কি জানে গো, মেয়েরা কি জানে? আমরা জানে গো, আমরা জানে। আহ আহ কথার মাঝে না তুমি ফোড়ন দিও না তো পটলা। আর তাছাড়া ওই সুজয় বাবু আপনি ওই নাটকটা যেভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছেন তাতে করে মনে হচ্ছে আপনি খুব শিগগিরই ওই নাটকের প্রথম দৃশ্যটা পাবলিশ করাতে চাইছেন। একদম ঠিক বলেছেন ম্যাডাম। কিন্তু আমি জানতে পারি কি সুজয় বাবু, এইরকম এই নাটকটা আপনি কোথায় পেয়েছেন বলুন তো? এটা কোনো ওই সাহিত্য বা উপন্যাস থেকে নেওয়া নয়, এটা হলো গিয়ে ওই কোন এই সমাজের ঘটে যাওয়া ওই জীবন্ত দলিল। আপনার অনুমান সত্য ম্যাডাম। তাহলে শুনুন, এ কাহিনী খুব বেশি দূরের নয়। আমার পাশের গ্রাম দেবক গ্রামের বুকে আমার বাবার ঘটে যাওয়া এক জ্বলন্ত প্রতিচ্ছবি। কি হলো ম্যাডাম, আপনি কিছু ভাবছেন? হ্যাঁ 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 আমি ভাবছিলাম কি আমি ওই নাচ গান আমি সব কিছু করতে পারি, কিন্তু এত বড় বড় অভিনেত্রী আমি যদি আমার করা ওই সম্ভবই নয়। ম্যাডাম কি আপনি কি বলছেন? নিশিকান্ত বাবু আপনার উপর ভিতর আশাবাদী। মরণ দশা মাগির কথা শুনে পিঠিটা আমার একেবারে বলে যায় গো। তাই নায়িকার পোস্টিং পেয়েছে তো, তাই মাগি গরাজ খোলাছে গো, গরাজ খোলাছে।
নাটকের গল্পটা যাই হোক, সুজয়বাবু যাত্রা মোদীদের কাছে একটা ভালো থিম প্রেজেন্ট করতে চাইছেন। সম্পূর্ণ নাটকের স্টাইলটাই অন্যরকম। এই মুহূর্তে আপনি দল ছাড়তে চাইলে এতগুলো মানুষের চাকরি হবে না। না না সুজয় বাবু, না আপনি আমাকে বিশ্বাস করুন, আমি এই চাইনি আপনি আমাকে না একটু সুযোগ দিন, ভাবতে একটু সুযোগ দিন। এমন কি হতে পারে যে আমি এই নাটকের মধ্যে আমার এই জীবনের অঙ্কটা মিলে যাবে, আর এই সুজয় বাবুর কাছে কাজ করলে আমার এই আলোর সন্তান আমি খুঁজে পাবো। যেমন করেই হোক আমার কাছে করতেই হবে। আমার বুকটা ফেটে চৌচির হয়ে গেল দুলনের চরিত্র, আমাকে যে অভিনয় করতেই হবে। কি হলো ম্যাডাম, বলুন। আপনার ভালোবাসা আর সুজয় বাবুর কথা রাখতে আমি আপনাদের কথাই রাজি হলাম সুজয় বাবু। তাহলে আর দেরি না করে রিহার্সালের শুরুর আগে 3 নম্বর দৃশ্যের স্বপ্নটা কিরকম ভেবেছেন একটুকু দেখান তো ম্যাডাম। এসো রাজদূত, এসো আমার কাছে আসো। এখন তুমি ওই অরণ্য নও, তুমি হলে আমার ওই বাগদত্তা। আর তুমি আমাকে ছেড়ে ওই 6 মাসের জন্য চলে যাচ্ছ ওই কলকাতায় চাকরি করতে। তোমাকে ছেড়ে আমার যেতে ইচ্ছে করছে না, তবুও যেতে হবে। আর ঠিক সেই সময় আমি তোমার এই হাত ধরে গিয়ে উঠলাম, না যেও না